সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইংরেজি গ্রামার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ক্লজ। এই ক্লজকে আমি কয়েকটি লেকচারে ভাগ করেছি। আজকে আমরা লেকচার 1 দেখব। আচ্ছা, আসলে এই ক্লজ বিষয়টি বা ক্লজ শব্দটির বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ, যেটা তো বিষয়টি খুবই সহজ গ্রামাটিক্যাল একটি বিষয়। এবং এই স্লাইডে আমরা দেখব অবজেক্টিভ অফ দ্য ক্লাস বা ক্লাসের মূল উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আসলে এই ক্লাস শেষে কী কী জানতে পারবো। যেমন প্রথমে হচ্ছে এই ডেফিনেশনটা আমরা জানতে পারবো, ক্লজ কী সেই বিষয়টি, এবং সেই সঙ্গে ক্লজ ভার্সেস সেন্টেন্স অ্যান্ড ফ্রেজ, যে ক্লজ, সেন্টেন্স এবং ফ্রেজ তিনটি বিষয় প্রায় সমার্থক বা প্রায় একই রকম। সো আমরা তিনটি বিষয়কে আলাদা আলাদাভাবে তুলনা করে একসঙ্গে দেখব যে মিল অমিলগুলো কী কী রয়েছে, সেই বিষয়গুলো আমরা এই লেকচারে জানতে পারবো। সেই সঙ্গে জানতে পারবো টাইপ অ্যান্ড স্ট্রাকচার অফ ক্লজেস নিয়ে, অর্থাৎ ক্লজ বিষয়টির যে টাইপগুলো রয়েছে বা ক্যাটাগরিগুলো রয়েছে এবং এর স্ট্রাকচারগুলো কী কী বা কোন কোন ক্ষেত্রে কোন কোন স্ট্রাকচার বা ক্যাটাগরিগুলো ব্যবহৃত হয়, আমরা সেগুলো কীভাবে চিনব, এই বিষয়গুলো আজকে জানতে পারবো। সেই সঙ্গে আমরা কতগুলো এক্সাম্পল দেখব এবং দেখব ডিপেন্ডেন্ট ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ক্লজের দুইটা মূল ক্যাটাগরি বা ভাগ। এই দুইটা ভাগকে আমরা পাশাপাশি তুলনা করে এর বিষয়গুলো, দুটি বিষয়ের মধ্যে মিল অমিল বা দুটি বিষয়কে কীভাবে আলাদা করে আমরা চিনতে পারবো, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি প্রথমে ক্লজ নিয়ে আলোচনা করতে যাই, আমাদের প্রথমে জানতে হবে আসলে ক্লজ কী। তো ক্লজকে যদি আমি বাংলায় বলি, যে ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। কোনো একটি বাক্যের একটি অংশকে কী বলা হয়? ক্লজ বলা হয়। কিন্তু এই ক্লজের আসলে কতগুলো ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো দেখে আমরা ক্লজ চিনতে পারবো। আমি যদি ক্লজটাকে ইংলিশে সংজ্ঞায়ন করি, এটা এমন হবে যে এ ক্লজ ইজ রেফার টু এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। আসলে এই ক্লজ হচ্ছে, ক্লজ বলতে কতগুলো শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টিকে বোঝায়, যেগুলো কি থাকে, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তার মানে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে ক্লজে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, আমাদের আর বিষয় কী কী নোট করতে হবে, যেমন নিচে একটা এক্সাম্পল আমরা দেখিনি তার আগে। হি বট এ নিউ মোটরসাইকেল, যে সে নতুন একটি মোটরসাইকেল কিনেছিল। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে সে মোটরসাইকেলটি কিনেছিল, এই পুরো বিষয়টি বা পুরো সেন্টেন্সটি কি একটি ক্লজ, যেখানে একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে। এবার একটা সাবজেক্ট হচ্ছে হি, আর বট হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব যুক্ত কতগুলো শব্দগুচ্ছকে কী বলা হয়? ক্লজ বলা হয়। আমরা এটা সেন্টেন্সও বলতে পারি, কিন্তু সেন্টেন্স এবং ক্লজের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, সে বা মিল অমিলগুলো কোন জায়গায়, এটা আমরা ডিটেলসে পরে জানবো। আমি তারপরে একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি যে আসলে কিছু কিছু ক্লজ বা বাক্যাংশ স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হয়, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নামে পরবর্তী স্লাইডগুলোতে জানবো। সো এটা যেরকম একটি সেন্টেন্স, তেমনিভাবে এটা একটি ক্লজও। এই বিষয়টি আরও ক্লিয়ার হবে তোমাদের পরবর্তী স্লাইডগুলো যখন আমরা দেখি, বুঝতে পারবো। দেখো আরেকটি এক্সাম্পল দেখি, যেমন হি বট অ্যা নিউ মোটরসাইকেল, সে একটি নতুন মোটরসাইকেল কিনেছিল, বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান। এখন কথা হচ্ছে যে এখানে দুটি বাক্যাংশ রয়েছে, একটি হচ্ছে হি বট অ্যা নিউ মোটরসাইকেল, আর একটি হচ্ছে বাট যুক্ত অংশ, বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান। তাহলে এখানে কথা হচ্ছে যে এই যে দুটি বাক্যাংশ, তাহলে এখানে কয়টা অংশ? দুইটি অংশ। এই দুটি অংশ হচ্ছে দুটি ক্লজ। কোন ধরনের ক্লজ বা এটা ক্লজ না কেন, বা ক্লজ কীভাবে হয়েছে, এখানে আমরা একটু যদি দেখি, যে আমরা আগেই বলেছি ক্লজে কী কী থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে দেখো যে হি বট এ নিউ মোটরসাইকেল, এই পার্টে আমরা সাবজেক্ট এবং ভার্ব আগে নির্ণয় করেছি, হি এবং বট। এখন আমি যদি নিচের পার্টটিতে দেখি, বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান, এখানেও দেখো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। যেমন হি হচ্ছে সাবজেক্ট আর হ্যাজ হচ্ছে ভার্ব। তাহলে যেহেতু একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এটি একটি ক্লজ বা বাক্যাংশ। তাহলে এখানে দুটি বাক্যাংশ মিলে একটি সেন্টেন্স হয়েছে। তাহলে আমরা এমন বলতে পারি যে কোনো কোনো ক্লজ একক বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কতগুলো ক্লজ মিলেও একটি বাক্যাংশ হতে পারে। ঠিক আছে, ধারণাটি আরও ক্লিয়ার হবে তোমাদের যখন আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব ক্লজের এক্সাম্পল এবং টাইপগুলো। আচ্ছা, এখন হচ্ছে যে আসলে যখন আমরা ক্লজ নিয়ে পড়তে যাব, তাহলে আমরা একটু আগেই বলেছি যে ক্লজ, সেন্টেন্স এবং ফ্রেজ, এই তিনটা বিষয় প্রায় সমার্থক বা এর গঠনগত দিকও প্রায় একই রকম। যেন আমি যদি ক্লজের যদি বাংলা বলি, ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য, এবং ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে এখানে এই পুরো বিষয়গুলো যেহেতু গঠনগত দিক থেকে বা ব্যবহারের দিক থেকে আমরা প্রায় সমার্থক, তো এই তিনটা বিষয়ের আমরা তুলনামূলক ব্যবহারগুলো দেখব, যে আসলে এই স্ট্রাকচারগুলো কী কী বা কোনটার কাজ কী, বা এটা এক্সাম্পল দিয়ে আমরা একটু ক্লিয়ার করে নিব। যেমন দেখো,
আমরা যদি এই প্রথম রোটাতে দেখি যে ক্লজ, সেন্টেন্স এবং ফ্রেজ এই তিনটা কলামে ভাগ করা আছে। প্রথম রোটাতে যেটা রয়েছে যে ক্লজ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইন এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যে ক্লজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি বা গ্রুপ অফ ওয়ার্ডস যেটাতে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে। আর যদি স্পেসিফিকলি আমি বলি যে একটি ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, তাহলে সেন্টেন্সে কি থাকবে দেখি আমরা, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স। যে সেন্টেন্স আসলে কতগুলো শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ থাকবে যেগুলো আমাদের কি দিবে, একটি পরিপূর্ণ ধারণা দিবে। আমরা যদি ফ্রেজের রোটাতে দেখি যে ফ্রেজ ডাজন্ট কন্টেইন এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যে ফ্রেজ মানে শব্দগুচ্ছ ঠিক আছে, কিন্তু এটা কি করবে না, সাবজেক্ট বা প্রেডিকেট বা ফাইনাইট ভার্ব এখানে থাকবে না। তাহলে যদি আমি এটার তিনটা পার্থক্য করি এইভাবে, যে ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে যেটা আমরা বলেছি, এবং এটা কি করবে, বাক্যাংশ যেটা আলাদা বাক্য হিসেবেও ব্যবহৃত হতে পারে, কোনো একটা বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি যদি সেন্টেন্স বলি, সেন্টেন্স বাক্য ঠিক আছে, সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকবে এবং এটা কি করবে, আমাদের কমপ্লিট সেন্স দিবে। আচ্ছা, ফ্রেজ কি, যে ফ্রেজ আসলে আমাদের কোনো কমপ্লিট সেন্সও দিবে না, এটাতে সাবজেক্ট বা ফাইনাইট ভার্বও থাকবে না, শুধুমাত্র কতগুলো শব্দের সমষ্টি থাকবে বা শব্দগুচ্ছ থাকবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি দ্বিতীয় রুটিতে দেখি যে ক্লজের আসলে অ্যাকশনটা বা ওর কাজটা কি, বিল্ডিং এ ইউনিট অফ আ সেন্টেন্স। ক্লজ কী করে, কোনো একটা সেন্টেন্সের কোনো একটা অংশ তৈরি করে বা কোনো একটা সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা আগেই বলেছি এটা যে ক্লজ কোনো একটা বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার মাঝে মাঝে এটা স্বাধীন বাক্য হিসেবেও ব্যবহৃত হয় বা বাক্য হয়। আবার সেন্টেন্সে যদি বলি, সেন্টেন্সের কাছ থেকে যে মেড আপ অফ অন অর মোর ক্লজেস, যেটা আসলে এক বা তার অধিক ক্লজ নিয়ে সেন্টেন্স গঠিত হয়। ঠিক আছে। তাহলে আমরা এটাই বলতে পারি যে ক্লজ আসলে সেন্টেন্সের অংশ বা কতগুলো ক্লজ মিলে সেন্টেন্স গঠিত হয়। অর্থাৎ সেন্টেন্সের ভিতরে আমরা ক্লজ অবশ্যই পাবো, আবার কিন্তু ক্লজের ভিতরে কিন্তু সব ক্লজ কিন্তু সেন্টেন্স না। ঠিক আছে। কোনো কোনো ক্লজ স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হবে, আবার কোনো কোনো ক্লজ বাক্যাংশ হিসেবে ব্যবহৃত হবে, পরিপূর্ণ বাক্য হতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস বাট ডাজন্ট মেক এনি কমপ্লিট সেন্স। যে এই ফ্রেজটা হচ্ছে আসলে কতগুলো শব্দ সমষ্টি যেগুলো কী করতে পারবে না, কোনো কমপ্লিট সেন্স আমাদেরকে দিতে পারবে না। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে এই ক্লজগুলো কীভাবে গ্রামাটিক্যালি ব্যবহৃত হয়, আমি যদি এখানে দেখি ক্লজ অ্যাক্ট অ্যাজ এ নাউন, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। যে ক্লজ আসলে সেন্টেন্সে বা ইংরেজি গ্রামারে নাউন, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পাবো কোনো কোনো জায়গায়, আর সেন্টেন্সটা কী হিসেবে ডাজন্ট অ্যাক্ট অ্যাজ নাউন, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। যে আসলে সেন্টেন্স কখনো নাউন, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় না, সেন্টেন্সের ভিতরে নাউন, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে। আচ্ছা, ফ্রেজ a phrase can stand alone as a simple sentence. ফ্রেজ কখনো একটি সাধারণ বাক্য হিসেবে ব্যবহৃত হয় না। আমরা যদি নিজে এক্সাম্পলটি লক্ষ্য করি, হু গেভ ইউ আ বুক, যে তোমাকে বইটি কে দিয়েছিল, এটা একটি ক্লজ বা বাক্যাংশ। আবার ইউ মেড এ মিস্টেক, তুমি ভুল করেছিলে, এইটিও একটি ক্লজ। কিন্তু এখানে দুটি ক্লজের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেমন আমি যদি বলি ইউ মেড এ মিস্টেক, এটা হচ্ছে একটা স্বাধীন বাক্যাংশ, কিন্তু যদি বলি হু গেভ ইউ আ বুক, এই বাক্যটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ, যে ডিপেন্ডেন্ট ক্লজটা আসলে কমপ্লিট সেন্স আমাদেরকে দিচ্ছে না। কিন্তু আমরা যদি সেন্টেন্সের ক্যাটাগরিতে দেখি যে ইউ হ্যাভ এ গুড টেস্ট, তোমার একটা ভালো টেস্ট রয়েছে, এটা কিন্তু একটা সেন্টেন্স যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। কিন্তু আমরা যদি ফ্রেজের ক্যাটাগরিগুলোতে দেখি যে ইন দ্য পার্ক অর হাউ টু ডু অর ইন দ্য মর্নিং, এই তিনটা ফ্রেজের কোনোটাই আসলে আমাদের কমপ্লিট সেন্স দিচ্ছে না। তাহলে এখানে যদি আমি পুরো বিষয়টি সামারাইজ করতে যাই, যে ক্লজ হচ্ছে বাক্যাংশ যেটা হয়তো কোনো একটা সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হবে, অথবা সেন্টেন্স মাঝে মধ্যে স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু সেন্টেন্স যদি আমি বলি যে সেন্টেন্সে কতগুলো ক্লজ মিলে সেন্টেন্স গঠিত হবে এবং সেন্টেন্স আমাদেরকে কমপ্লিট সেন্স দিবে। কিন্তু আমি ফ্রেজের কথা যদি বলি যে ফ্রেজ আসলে কতগুলো শব্দ হচ্ছে যেটা আমাকে হয়তো কখনো কখনো কমপ্লিট সেন্স দিবে না। পরবর্তী স্লাইডগুলোতে তো দেখি টাইপ অফ ক্লজেস। টাইপ অফ ক্লজ, আসলে ক্লজগুলোকে বিভিন্ন ভাগে গ্রামাটিক্যালি ভাগ করা হয়েছে। এখানে মাঝে মধ্যে কেউ কেউ এই ক্লজগুলোকে 3টি ভাগে ভাগ করেছে, আবার কেউ কেউ ক্লজগুলোকে 2টি ভাগে ভাগ করেছে। যেমন আমরা এখানে প্রথম 2টি ভাগ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, অন্যটি হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন, বা প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে প্রধান, যেটাকে আমরা মেইন ক্লজে বলতে পারি। অন্যটি হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে পরাধীন বাক্যাংশ, যেটা হয়তো একক বা স্বাধীন বাক্য হিসেবে কখনো ব্যবহৃত হবে না, এটা কোনো একটা সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হবে। এছাড়াও ক্লজের আরেকটি ভাগ অনেকে আলোচনা করেছেন বিভিন্ন বইতে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আসলে কোঅর্ডিনেট ক্লজ আলাদা কোনো ভাগ না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজের সমন্বিত রূপ, অর্থাৎ 2 বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটি কোঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। আমরা এখন আলোচনা করবো আসলে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ নিয়ে।
আমরা যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ নিয়ে দেখি, ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে তুলনামূলক আলোচনায়, যে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান বি এ স্ট্যান্ড অ্যালোন সেন্টেন্স, যে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বাক্যাংশ কী করতে পারে, একক সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। হোয়াইল আর ডিপেন্ডেন্ট ক্লজ ক্যানট, যেখানে একটি পরাধীন বা ডিপেন্ডেন্ট ক্লজ কখনো একক সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয় না বা হবে না। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজের মূল বর্ণনাগুলো। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ যেহেতু স্বাধীন বা প্রিন্সিপাল শব্দের অর্থ যেহেতু প্রধান, বা এটা আমরা মেইন ক্লজ নামে বুঝতে পারি, তো এই মেইন, ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজের সংজ্ঞাটা কেমন হবে? দ্যাট ইন্ডিপেন্ডেন্ট আর মেইন ক্লজ ক্যান মেক এ কমপ্লিট সেন্স উইথ এ কমপ্লিট থট, যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটি বাক্যাংশ যেটা কী হবে, একটি পরিপূর্ণ সেন্টেন্স হবে বা এটা একক সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং এটা আমাদেরকে কমপ্লিট সেন্স বা পরিপূর্ণ ধারণা দিবে। একটি স্বাধীন বা একটি বাক্য যেরকম আমাদেরকে একটি বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা দেয়, তেমনিভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদেরকে এরকম পূর্ণ ধারণা দেবে। আমাদের আর কী ভালোভাবে নোট করতে হবে একটু দেখে নিই। So it contains both a subject and a predicate, and it can alone make a sentence and can be a part or clause of the sentence. যেটা কী থাকবে এখানে, অবশ্যই দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট বা ফাইনাইট ভার্ব, যেটা আমরা যদি ক্লিয়ারলি বলি যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং এটা কী হবে যে এটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার কোনো কোনো সময় কোনো একটা সেন্টেন্সের অংশও হবে। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আলাদা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাধ্যমে আমরা স্বাধীন বাক্য বা একক বাক্য গঠন করতে পারবো, আবার কোনো একটা সেন্টেন্সের অংশ হিসেবে ওকে রাখতে পারবো। আচ্ছা, যেটা আমাদেরকে নোট করতে হবে এখানে, যে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো রয়েছে, অ্যান্ড, বাট, অর, স্পেশালি মোস্টলি ব্যবহার হয়, আর ইউজ টু কানেক্ট টু ইকুয়াল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউজিং এ কমা বিফোর দ্য কনজাংশন, যে যখন আমরা দুই বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজকে একত্রিত করতে যাব, তখন এই দুটি ক্লজের মাঝখানে অ্যান্ড, বাট এবং অর ব্যবহার করব, এবং অবশ্যই অ্যান্ড, বাট বা এই অর ব্যবহারের পূর্বে তাদের পূর্বে ছোট্ট একটি কমা দিয়ে নিব। আচ্ছা, তাহলে আমরা এখানে যা জানলাম যে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ নিয়ে। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, যে দ্য স্কুল ইজ ক্লোজ টুডে, এটি পুরোটি সেন্টেন্সটা একটি আসলে বাক্য, তো এই বাক্যটি আসলে একটি ক্লজ। কোন ধরনের ক্লজ? এটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে একটা সাবজেক্ট হচ্ছে, একটি ভার্ব রয়েছে, এবং এই সেন্টেন্সটা আমাদেরকে কমপ্লিট আইডিয়া দিচ্ছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এখানে দুটি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বাট দ্বারা যুক্ত করা হয়েছে। আমি আগেই বলেছি যে দুই বা তার অধিক প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড, বাট বা অর দ্বারা যুক্ত করা যায় বা যুক্ত করা হয়। যেমন এখানে যদি আমরা এখন বলতে পারো দুটি ক্লজেই কি আমার প্রিন্সিপাল ক্লজ, আমি কীভাবে বুঝবো? তাহলে দুটি ক্লজকে তুমি আলাদা করে একটু সংজ্ঞান করো, দেখো এটাতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে কিনা, এবং এটা স্বাধীন বাক্যাংশ কিনা, তাইলেই তো তুমি বুঝতে পারবো। দেখো আমি যদি এখানে বলি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এই অংশটি যদি আমি ভ্যানিশ করে দিই, শুধুমাত্র আমি এখানে উচ্চারণ করি হি ইজ পোর, এই অংশটি যদি দেখি, তাহলে এটা কিন্তু একটা আলাদা করে যে কোনো একটা সেন্টেন্সে আমি ব্যবহার করতে পারবো। হি ইজ পোর, সে গরিব, তাহলে এখানে এটা একটি একক সেন্টেন্স। তাহলে যেহেতু এই বাক্যাংশটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহার করা যায়, তাহলে এটা একটি প্রিন্সিপাল ক্লজ। সেই সঙ্গে এখানে দেখো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। হি সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এবং যেটা ইজ পোর বিষয়টা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই বিষয়টি হচ্ছে কি আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে আইডিয়া দিচ্ছে এবং কমপ্লিট সেন্স দিচ্ছে, এবং এটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহার করা যায়, তাহলে এই পার্টটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, দ্বিতীয় অংশটি আমরা দেখি, বাট হি ইজ অনেস্ট, বাট যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা এটাকে বাদ দিয়ে যদি বলি হি ইজ অনেস্ট, সে সৎ, এই অংশটুকু আসলে আমরা আলাদাভাবে একক বাক্য হিসেবে গঠন করতে পারবো। যেন আমি যদি বলি হি ইজ অনেস্ট, সে সৎ, এই অংশটি আসলে আমাদেরকে কমপ্লিট সেন্স দিচ্ছে বা পূর্ণ ধারণা দিচ্ছে। তাহলে এইরকমভাবে কোনো একটি বাক্যাংশ যখন আমাদেরকে পরিপূর্ণ ধারণা দিবে, সেটি হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই, যে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ সেন্টেন্স, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসলে একক বাক্য হিসেবে গঠিত হতে পারে। দ্য সিক্রেট অফ লাইফ ইজ অনেস্টি, এখানে হচ্ছে একটি বাক্য একটি ক্লজ। আবার আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, ইফ ইউ ক্যান ফেক দ্যাট ইউ হ্যাভ গট ইট মেড, তাহলে এখানে দুটি ক্লজ রয়েছে, একটা হচ্ছে ইফ ইউ ক্যান ফেক দ্যাট, ইফ যুক্ত একটি অংশ, অন্যটি হচ্ছে ইউ হ্যাভ গট ইট মেড, এটা হচ্ছে আরেকটি অংশ। তাহলে ইফ ইউ ক্যান ফেক দ্যাট,
এটা আসলে কখনো সেন্টেন্স হতে পারে না, বা এটা আলাদা বাক্য হিসেবে ব্যবহৃত হবে না। এটা কিন্তু একটা বাক্যাংশ, ইফ যুক্ত বা এই সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন যুক্ত অংশ, যেটা আসলে আমাদেরকে ক্লিয়ার আইডিয়া দিবে না। কিন্তু আমি যদি বলি ইউ হ্যাভ গট ইট মেড, তাহলে এই পার্টটা কিন্তু আমাকে কমপ্লিট আইডিয়া দিবে। তাহলে যে পার্টটা বা যেই সেন্টেন্স যে অংশটা আমাকে কমপ্লিট আইডিয়া দিবে, এটা হচ্ছে আসলে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ যাই বলি আমরা, পরাধীন বাক্যাংশ। এখন কথা হচ্ছে যে এই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের সংজ্ঞাটা কী হবে। এটা এমন যে ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ ডাজন্ট মেক এনি কমপ্লিট সেন্স, যে এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আসলে কখনো কী করে না, পূর্ণ ধারণা দেয় না, আর কমপ্লিট সেন্টেন্স হলো, অথবা একাকী সেন্টেন্সকে পূর্ণ করতে পারে না বা কমপ্লিট করতে পারে না। যেমন আমি যদি একটু ভালোভাবে নোট করি যে ডিপেন্ডেন্ট ক্লজ begins with subordinating conjunction, relative pronoun or some other words that helps to add an independent clause to make a complete sense. যে আসলে এই ডিপেন্ডেন্ট বা পরাধীন বাক্যাংশটা হচ্ছে এমন একটি বাক্যাংশ যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে, যেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যে হতে পারে সেটা সাবঅর্ডিনেট কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন, যেগুলো ডাব্লিউএস ওয়ার্ড আমরা যেগুলো চিনি সেগুলো, আর সাম আদার ওয়ার্ডস অথবা অন্য যে কোনো ওয়ার্ড যেমন অ্যাজ, সিন্স, অ্যাজ, সেগুলো দ্যাট হ্যাভ টু অ্যাড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু মেক এ কমপ্লিট সেন্স। এবং এই কনজাংশনগুলো বা এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কী করে, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত করে এবং এটা একটা পরিপূর্ণ সেন্টেন্সে রূপান্তর করে এর পূর্ণ অর্থ প্রকাশে সাহায্য করে। আচ্ছা, আমি যদি এখানে এক্সাম্পলগুলো দেখি যে আই স এ পোর বয় হু ওয়াজ হাংরি, যে আমি একটি দরিদ্র বালককে দেখেছিলাম যে ক্ষুধার্ত ছিল। তাহলে এখানে আই স এ পোর বয়, এই পার্টটিকে আমি যদি বলি এটা হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। যেমন আই হচ্ছে সাবজেক্ট আর স হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই পার্টটিকে আমি আলাদাভাবে সেন্টেন্স হিসেবে লিখতে পারবো বা গঠন করতে পারবো। যেমন আই স এ পোর বয়, এটাকে যদি আমি আলাদা যে কোনো জায়গায় বলি তাহলে এটা একটা পরিপূর্ণ আইডিয়া দিবে, এটা একটা সেন্টেন্স হিসেবে লেখা যাবে। কিন্তু আমি যদি বলি হু ওয়াজ হাংরি, যে ক্ষুধার্ত ছিল, তাহলে এই যে হু ওয়াজ হাংরি পার্টটা, এই পার্টটা আসলে কখনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আমি ব্যবহার করতে পারবো না, বা এটা কোনো একটা একক সেন্টেন্স হিসেবে আমি লিখতে পারবো না। এই ক্লজের অর্থ প্রকাশের জন্য আমাকে কী করতে হবে, আই স এ পোর বয়, এই যে ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ রয়েছে বা স্বাধীন বাক্যাংশ রয়েছে বা মূল বাক্যাংশ রয়েছে, এই মূল বাক্যাংশের উপর আমাকে নির্ভর করতে হবে। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে ডিপেন্ডেন্ট ক্লজ এর পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য আমাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করতে হবে। আমি আবার বলতেছি, কোনো বাক্যে ব্যবহৃত ডিপেন্ডেন্ট ক্লজের অর্থ বোঝার জন্য বা অর্থ সম্পূর্ণ করার জন্য আমাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ড করতে হবে। যেমন দেখো, আই স এ পোর বয়, এই পার্টটা যেহেতু আমি আলাদা বাক্য হিসেবে ব্যবহার করতে পারি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আমি যদি তোমাকে বলি যে হু ওয়াজ হাংরি, যে ক্ষুধার্ত ছিল, তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার কে ক্ষুধার্ত ছিল, বা যে ক্ষুধার্ত ছিল তার কী হয়েছিল, সে কেন ক্ষুধার্ত ছিল। এই যে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দিবে বা এটার অপূর্ণতা প্রকাশ করবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? তাহলে আমার এই যদি হু ওয়াজ হাংরি এই পার্টটার অংশটা পূর্ণ করার জন্য আমি যদি এর আগে বলে নিই যে আই স এ পোর বয়, আবার আমি যদি অংশটার সাথে বলি যে আই স এ পোর বয় হু ওয়াজ হাংরি, আমি একটি দরিদ্র বালককে দেখেছিলাম যে ক্ষুধার্ত ছিল, তাহলে তুমি এটা মোটামুটি একটা পূর্ণ ধারণা পাচ্ছ। আচ্ছা, আমি তো আরেকটা এক্সাম্পল বলি, দ্য টিচার আস্কড মেনি কোয়েশ্চেন বাট নোবডি কুড অ্যান্সার, শিক্ষক অনেকগুলো প্রশ্ন করেছিলেন বাট নোবডি কুড অ্যান্সার, কিন্তু কেউই অ্যান্সার করতে পারেনি। তাহলে এখানে আসলে এটা দেখো, টিচার আস্কড মেনি কোয়েশ্চেন, শিক্ষক অনেক প্রশ্ন করেছিলেন। এখন কথা হচ্ছে এটা কোন ধরনের ক্লজ, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং বাটযুক্ত পরবর্তী অংশটা আমরা আগেই জেনেছি যে সেটা একটি কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে যদি কম্পেয়ার করতে যাই, দেখো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে হো ব্যবহৃত হয়েছে এখানে, যেটা হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। আবার নিচের দিকে ডিপেন্ডেন্ট ক্লজের যেই নীল কালারের এক্সাম্পলটি রয়েছে সেখানে বাট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে? তাহলে এই ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের তুলনামূলক পার্থক্যের মধ্যে আমরা পাবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন বাক্যাংশ, ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে পরাধীন বাক্যাংশ। কিন্তু দুটোতেই কী থাকবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এবং এই ডিপেন্ডেন্ট ক্লজে সাবঅর্ডিনেটিং কনজাংশন
বা রিলেটিভ প্রোনাউন বা অন্য এমন কিছু শব্দ থাকবে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যুক্ত করবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর এগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই। যেমন ধরো ডিপেন্ডেন্ট ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে আসলে এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পার্থক্যগুলো কী কী আমরা যদি একটু লক্ষ্য করি। দেখো এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, group of words that contain a subject and a finite verb but doesn't express a complete idea. আমি আবার বলছি, group of words that contain a subject and a finite verb but doesn't express a complete idea. যে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন বাক্যাংশ হচ্ছে এমন একটি বাক্যাংশ যেখানে সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে ঠিকই, কিন্তু কী করবে না, আমাদের কমপ্লিট আইডিয়া দিবে না। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমি বলি যে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইন এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এক্সপ্রেস কমপ্লিট আইডিয়া, এবং আমাদের কী দেবে, এটা কমপ্লিট আইডিয়া দিবে। ডিপেন্ডেন্ট ক্লজ কন্টেইন সাবঅর্ডিনেট কনজাংশন, ডিপেন্ডেন্ট ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন যেমন রিলেটিভ প্রোনাউন বা ইফ বা অ্যাজ, সিন্স, অ্যাজ এগুলো থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজে অ্যান্ড, বাট, অর এরকম কতগুলো কনজাংশন থাকবে। সেটা থেকে এক্সাম্পলগুলো আমরা দেখি। আই স এ পোর বয় ওয়াজ হাংরি, এখানে আই স এ পোর বয় এই পার্টটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে। ওয়াজ হাংরি এখানে হচ্ছে একটি আসলে ডিপেন্ডেন্ট ক্লজ যেখানে আসলে হো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ওয়াজ হচ্ছে ভার্ব, এবং এটা হো হচ্ছে রিলেটিভ প্রোনাউন কিন্তু এটা সাবজেক্ট হিসেবে এখানে কাজ করতেছে, এবং ওয়াজ হচ্ছে যেহেতু এখানে ফাইনাইট ভার্ব, সো এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট যেটার আইডিয়া কমপ্লিট করার জন্য আমাকে আই স এ পোর বয় বাই মূল পার্টির উপর ডিপেন্ড করতে হবে। দেন আমি যদি তৃতীয় রোটিতে দেখি যে ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান নট বি ফাউন্ড ইন এভরি সেন্টেন্স, যে ডিপেন্ডেন্ট ক্লজ আসলে সব ধরনের সেন্টেন্সে খুঁজে পাওয়া যাবে না, বাট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান বি ফাউন্ড ইন এভরি সেন্টেন্স, কিন্তু আমরা সব ধরনের বাক্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ খুঁজে পাবো। তো আমি যদি পুরো বিষয়টি সামারাইজ করি যে ডিপেন্ডেন্ট শব্দটা হচ্ছে পরাধীন, যেটা আসলে কখনো একক সেন্টেন্স বা আলাদাভাবে এই ডিপেন্ডেন্ট ক্লজটি বাক্য হিসেবে ব্যবহৃত হয় না বা আমরা বাক্য হিসেবে ব্যবহার করতে পারি না। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটি বাক্যাংশ যেটি স্বাধীন বাক্যাংশ নামে পরিচিত এবং যেটিকে আমরা কোনো সেন্টেন্স থেকে আলাদা করে একক সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। এবং কিন্তু মিলটি হচ্ছে কি যে দুটি সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে। আর একটু অমিল হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ আসলে কখনো আমাদের কমপ্লিট আইডিয়া দিবে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় আমাদেরকে কমপ্লিট আইডিয়া দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এই ছিল আমাদের আজকের ক্লজ সম্পর্কিত ক্লাস। এই নিয়ে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি যত সাধ্য চেষ্টা করবো সেগুলো সমাধান করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।